রাষ্ট্র সংলাপে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাহিদা আফরোজ সুমি। আমরা নারীরা জন্ম পরবর্তী সময়ে বেড়ে ওঠার ক্ষেত্রে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে একটু একটু করে এগিয়ে চলি। অনেক নারীরা এই প্রতিকূল পরিবেশের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে নিতে একটা সময় গিয়ে হাল ছেড়ে দেন, কারণ তারা নিজেরা তাদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন নয় বলে এই যুদ্ধে খুব একটা পেরে ওঠেন না। তাই আমরা চাই সকল নারীরা আসলে নিজেদের অধিকার বিষয়ে সচেতন হয়ে উঠুক, এবং সেই লক্ষ্য নিয়েই আমাদের এই আয়োজন। আজ আমরা আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো, বিষয়টি হচ্ছে সামাজিক কাঠামোতে প্রান্তিক অবস্থানে থাকা দলিত নারীর অধিকার বিষয়ক আলাপচারিতা। এবং এই আলাপচারিতায় আমরা দুজন আমন্ত্রিত অতিথিকে পেয়ে যাব, যাদের সাথে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো এবং চেষ্টা করব অনেক কিছু আমি জানার এবং সেই সাথে আপনাদেরকেও জানানোর চেষ্টা করে থাকবো। আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন দলিত নারী ফোরাম থেকে পূজা রানী দাস, এবং সেই সাথে আরও যুক্ত আছেন মনীষা বিশ্বাস, সিনিয়র রিসার্চ অফিসার, ব্লাস্ট। দুজনকে স্বাগত জানাচ্ছি। আশা করি দুজন ভীষণ ভালো আছেন। মনীষা আপু, আমি আসলে শুরু করতে চাই আজকে আপনাকে দিয়েই, এবং শুরুতেই জানতে চাইবো আসলে দলিত নারী বলতে আমরা কাদেরকে বোঝাচ্ছি? একটা শব্দ আমি তো জানি যে আসলে যারা পদদলিত হয়, যারা আসলে পিছিয়ে থাকে নানা কারণে, আমরা সেই শব্দটাকে ব্যবহৃত হতে দেখেছি। কিন্তু এছাড়াও আমি যতটুকু আপনার কাছ থেকে জানছিলাম যে এটা একটা ভিন্ন রকমের টার্ম। এই টার্মটা সম্পর্কে যদি একটু বিস্তারিত বলেন আমাদেরকে। ধন্যবাদ আপু, এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার যে প্রশ্নটা, সে প্রশ্নের উত্তর দিতে হলে একটু পিছনে যেতে হবে আমাদেরকে, এবং সেটার সাথে হিন্দু সনাতন ধর্ম আসলে কিভাবে দেখে সেই জিনিসটা নিয়ে যদি একটু আলোচনা করি। সো আমরা সবাই জানি যে আমাদের হিন্দু ধর্মের 4টি বর্ণের কথা বলা আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এবং যেটা বলা হয়ে থাকে যে শেষের দিকের যে বর্ণটি আছে সেটি যেটা করবে, তারা হচ্ছে বাকি যে তিনটি বর্ণ আছে তাদেরকে সার্ভ করবে। এবং এই মনোভাব থেকে আসলে একটা গোষ্ঠী দাঁড়িয়ে যায়, যাদেরকে আসলে অস্পৃশ্য বলা হয়ে থাকে। যে এই মানুষগুলো যে কাজটা আমি অ্যাজ এ সমাজের উচ্চ পদস্থ হয়ে করতে পারবো না, ওই মানুষটাই আমার এই কাজটা করে দিবে, এবং তাকে আমি ছুবো না, তার ছায়াও আমি মারাবো না। সো অস্পৃশ্যতার একটা জায়গা। এবং এই মানুষগুলো যে কাজগুলো করবে সেটা সাধারণত পয়ঃনিষ্কাশনের পরিষ্কার করার ব্যাপারটা, জঙ্গল কেটে পরিষ্কার করার ব্যাপারটা, মৃতদেহকে সৎকারের করার ব্যবস্থাটা আমি একজন নর্মাল মানুষ হিসেবে হয়তো করতে পারবো না। সো আমার কাজটাকে সহজ করার জন্য এই যে জনগোষ্ঠী, একটা যে কথিত জনগোষ্ঠী তৈরি করা হয়, এবং ইতিহাস যদি দেখি আমরা, ওই শুরু থেকেই এই ধরনের বর্ণ এই ধরনের কাজগুলো করার জন্য ডেডিকেটেড ছিল, এবং আমরা ওইটাকেই মননে ধারণ করেই আগাচ্ছি। বাংলাদেশে যদি বলি, দলিত জনগোষ্ঠী দু ধরনের আছে। বাঙালি দলিত জনগোষ্ঠী, যারা আগে থেকে বাংলাদেশে ছিলেন, সেখানের মধ্যে চর্মকার, মালাকার, পাটনি, কৈবর্ত, এরপর হচ্ছে কামার, এই জনগোষ্ঠী। আরেকটা জনগোষ্ঠী যেটি 19 শতকের সময়ে ব্রিটিশ শাসন আমলে ভারতীয় উপমহাদেশের ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসলে বাংলাদেশে এসেছেন তাদের কর্মসংস্থানের জন্য বিশেষ করে। এবং সেখানের মধ্যে যারা আছে তেলুগু সম্প্রদায়, চা শ্রমিকরা, এবং বিভিন্ন আলাদা আলাদা কায়পুত্র বা ঋষি সম্প্রদায়। সো এই জনগোষ্ঠীগুলো আমরা দেখেছি যে এই মানুষগুলোর বা ব্রিটিশ শাসনের ব্রিটিশদের কাজগুলোকে সহজ করার জন্য, এবং যেটা হয়েছিল পরবর্তীতে, ওদেরকে আসলে একটা বন্দোবস্তের মাধ্যমে একটা পার্টিকুলার জায়গা তৈরি করে দেওয়া হয়েছিল। বলেছিল যে এখানেই তোমরা থাকবে এবং এখান থেকেই তোমরা সকল ধরনের কাজ তারা করে থাকবে। খুবই অবাক করা বিষয় হচ্ছে, যারা আমাদেরকে বাঁচতে অনেক বেশি সহযোগিতা করছে তাদেরকে আমরা একটা কর্নার করে রাখছি। আবার অ্যাট দ্য সেম টাইম এটাও যদি চিন্তা করি যে আসলে তাদের অধিকার জিনিসের যে কথাগুলো আমরা বলার চেষ্টা করে আসছি, বা অধিকার বিষয়ক সচেতনতার জায়গা, আমার মনে হয় এই দলিত শ্রেণীর যারা, বা তাদেরকে যেমন করে অধিকার বিষয়ে সচেতন করা উচিত, অ্যাট দ্য সেম টাইম আমাদেরও আসলে তাদের অধিকার বিষয়ে সচেতন থাকাটা খুব দরকার। আমি এবারে সরাসরি একটু প্রশ্নেই আসি।
পূজা দি, আপনার কাছে একটু জানি যে আসলে বর্তমান প্রেক্ষাপটে এই যে দলিত নারী গোষ্ঠী যারা আছেন তাদের অবস্থানটা কেমন, একটু যদি পরিষ্কারভাবে আমাদেরকে একটা ধারণা দেন। ধন্যবাদ আপনাকে আমাদেরকে এখানে নিমন্ত্রণ দেওয়ার জন্য। এখন মনীষা দিদি বলেছে ওটা পুরোটাই সত্য। এখন আমি যে বর্তমানে দেখতেছি এটা তো একটা আদি যুগ ধরে চলে আসলো ধাপে ধাপে। এখন বর্তমানে যে আমরা সামাজিকভাবে থাকি, আমাদের মধ্যে 4টা গোত্র, 3জন তো মানে আমাদের উপরে যারা থাকে তারা আমাদেরকে একটা বঞ্চিত করে বিভিন্ন দিক থেকে। এখন আমাদের ভিতরেও অনেক কিছু ভেদাভেদ আছে। সেটা হচ্ছে প্রথমে আমি বলবো সামাজিক কাঠামো যাকে আমরা বলি। সে সমাজে একটা আমরা সবাই মিলে একটা জনগোষ্ঠী, নারী পুরুষ শিশু সবাই সমান, কিন্তু সেখানে একটা আপনার কমিটি আছে। সেই কমিটি মানে একটা আমরা যেটা যেমন আমি একটা দেশে থাকি, সে দেশ আমাকে চালানোর জন্য একটা উপরে আছে, তাদের একটা সংবিধান আছে, কাঠামো আছে, সব সেভাবে আমাদের সমাজের একটা নীতিনীতি আছে। তো সেখানে আমরা দেখি যে সেখানে সব পুরুষ, সেখানে একটা নাই কোনো নারীদের কথা বলার জায়গা। তো এইখানে আমি যখন দেখি এই যে আমাদের হচ্ছে দলিত নারী ফোরামে আমি বিগত অনেক দিন ধরে এবং নাগরিক উদ্যোগে তাদের উদ্যোগগুলো নারীদের নিয়ে কাজ করা, এবং তাদেরকে আমরা মানে যতদিন আমরা বেঁচে থাকবো মানে সম্মান এবং কৃতজ্ঞতা থাকবে যে আজকে এই সংগঠন আছে বলে আজকে আমার মতন পূজা আমি এখানে আছি, আমি কোনো জায়গায় গিয়ে কথা বলতে পারি, নারীদের নিয়ে কথা বলতে পারি। যদি এই সংগঠন যদি না থাকতো তাহলে আমরা আজকে এখানে থাকতাম না। একদম, এবং একটা সংগঠনের আসলে মূল ভিত্তিটা ওখানেই, তারা আসলে কথা বলতে চান সবার হয়ে একটা সংগঠন, তারা হয়তো একজন মুখপাত্র হয়ে কথা বলছেন, যেমন আজকে আপনার কাছ থেকে আমরা জানতে পারছি। তো আমি ওইটাই একটু জানতে চাই যে আপনাদের অধিকার নিয়ে আমরা কথা বলতে বসেছি, তো আসলে আপনাদের কি কি ধরনের প্রবলেমগুলো আপনারা ফেস করেন ওখানে? ধরুন আমি বলি, যদি একটা মেয়ে একটা টিচিং এর শিকার হয়, সে মেয়ে কোথায় যাবে? প্রথমে তো আমরা যে জনগোষ্ঠী, আমি যে আমার বাবাকে বলবো মাকে বলবো সেটাও বলার মতন সাহস নেই। হ্যাঁ যদিও বলে দিলাম, এখন আমরা একটুটা এই যে আমি বলবো 10% থেকে সামান্য 1% আমরা কিছুটা পরিবর্তন হলাম, একটু প্রতিবাদ করতে জানি যে এটা আমার মানে কি, আমাকে সে এভাবে কথা বলবে কেন? যেমন আমার স্কুল থেকে শেখানো হয় প্রি প্রাইমারি থেকে বেড টাচ গুড টাচ, সেটা কিন্তু আমাকে বুঝতে হবে, সেটা আমাকে বলতে হবে কোথায়। সেটাই আমাকে মানে কি একটা খুব বড় একটা বাধা সৃষ্টি থাকে। প্রথমে পরিবার থেকে যদি আমি বের হই, সমাজে ওখানে গেলে তারা বলবে না, একটা মেয়ের যদি এই কথা বলে তার যতটুকু সম্মান ওখানে গিয়েছি বললে আরো যাবে। তো এই মানে কি এই অবস্থায় আমরা এখনো আছি। ঠিক আছে, তো এই শুধু এটা না, আবার দেখা যায় বর্তমানে অনেক মানে নারীদেরকে স্বামীরা বিনা কারণে ছেড়ে দিচ্ছে। ছেড়ে দেওয়া মানে একটা নারীকে তার কোনো দোষের কারণে তাকে স্বামী ছেড়ে দিতে পারবে, তার পরিবার শ্বশুর শাশুড়ি মানে আমরা যে বলবো যৌতুক প্রথা একটা ছিল না, এখনো আছে। সেটা হয়তো আমরা বলবো যে আমরা যদি সোজাভাবে কানটা না ধরে উল্টোভাবে ধরছি, আমরা এটাই বাস্তবে, হ্যাঁ এখন এইটাই। তো সেটা ক্ষেত্রে আমার কথা যাব, সে যাওয়ারটা কথা বলারটা আমার থাকতে পারে। আর আমাদের সমাজে একটা জিনিস আমরা দেখ না, আমাদের মধ্যে যে বিয়ের পরে একটা পরম্পরা থাকে, মানে আমাদের ঘুমটা দিতে হবে, সে ঘুমটা দিয়ে মানে কথা বলে এই মেয়েটা খারাপ চরিত্র, এই তকটা তাকে দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, বর্তমানে আমরা এটা সব সময় মানে ভুক্তভোগী আছি। তো এইটা থেকে বের হওয়ার জন্য মানে আমাদের করণীয়টা কি, আমরা যতটা পারতেছি মানে কিছুটা পারলেও ওই যে প্রতিবাদ আওয়াজ তুলতেছে, শুধু এইখানে পর্যন্ত মানে বর্তমানে এই অবস্থা। আর সেই ক্ষেত্রে আমরা বলবো মানে নগরের দিক থেকে যদি দেখি, তো আমরা যেমন মনীষা দিদি একটু বলেছে, আমাদেরকে এই জনগোষ্ঠীদেরকে নিয়ে আসা হলো পরিষ্কারের জন্য। আমাদের কিন্তু পুরুষদের আগে কোনো মানে সেফটি নাই। এই যে বিগত আপনার একটা বিশ্ব মহামারী একটা করোনা ছিল, সেখানেও আমাদেরকে মানে কি সেভাবে সেফটি নিরাপত্তা কিছু দেয়নি যে আপনি এটা করে এই কাজটা করবেন। আমরা কিন্তু এমনও গেছি এই জনগোষ্ঠী হসপিটালে কাজ করেছি বিনা শুধু জাস্ট একটা মাস্ক তাও কিনে, হ্যাঁ কোনো সেফটি নাই। তার মধ্যে নারীদের তো আরো সেফটি নাই। নারী যখন একটা মানে কি আমরা যখন দেখি সরকারি দিক থেকে কোনো চাকরি করতে গেলে একটা নারীর গর্ভবতীকালীন তাকে একটা ছুটি দেওয়া হয়, কিন্তু সেটা তো ছুটি দেওয়া হচ্ছে না, এবং সেই অবস্থায় তাকে গিয়ে হাজরা দিতে হবে। কিন্তু এই যে আপনি যে সমস্যাগুলোর কথা বললেন, যে একজন নারী যখন
মা হতে চলেছেন, মাতৃত্বকালীন ছুটি থাকে তার, সে তার পছন্দ অনুযায়ী নিতে পারে, তাই তো? মনীষাদি আমাকে কারেক্ট করবেন যদি ভুল হয়। তো তার পছন্দ মতো সময় নিতে পারে। 6 মাসের একটা ছুটি থাকে, 4 মাসের একটা ছুটি থাকে। তো এই 4 মাসের ছুটি যেটা সে মা হওয়ার আগ মুহূর্তেও নিতে পারেন, তার পরবর্তীতে দুইটা মিলিয়ে মনে হয় নেওয়ার সুযোগ আছে। এখানে একটি কনফিউশন আছে আসলে। আমরা যে শ্রম আইন যেটি আছে সেখানে আসলে পরিচ্ছন্নতা শ্রম আইন মূলত একটি তালিকা দেয় যে যেখানে এই এই শ্রমিক যারা আছেন তারাই মূলত এই আইনটাকে এভেল করতে পারবেন বা তাদের অধিকার এই আইনটার মাধ্যমে নিশ্চিত হবে। সেই জায়গা থেকে আসলে পরিচ্ছন্নতা কর্মীরা এই আইনের আওতাভুক্ত নয় একদম। তো যার কারণে হচ্ছে আমি আমার ওই অধিকারটাও কিন্তু চাইতে পারি, মানে আমার যে মাতৃত্বকালীন ছুটি আছে, আমি যে মাতৃত্বকালীন ছুটির অধিকারী, সেটা আসলে ক্লেম করার মতো আমার কোনো প্রতিষ্ঠান বা কোনো এজেন্সি কিন্তু নাই। কিন্তু আপনাদের যে সকল বিষয়ে আইনি সহযোগিতা পাওয়ার রয়েছে, ধরেন আমরা একটা ব্যাপার জানলাম যে এই ছুটির ব্যবস্থাটা আপনাদের ক্ষেত্রে নেই, নিশ্চয়ই এটা নিয়ে আপনারা কথা বলতে চান বা কথা বলে থাকেন, বাট এছাড়াও যে যে সকল ক্ষেত্রে আসলে আপনারা আইনি সহযোগিতা চান বা আপনাদের অধিকার বিষয়ক যে ব্যাপারটা রয়েছে সেটা সরকারি বা বেসরকারি খাতে যখন আপনারা সেটা চাচ্ছেন পেতে, সেখানে কি আসলে কোনো রকমের বাধার সম্মুখীন? হ্যাঁ, সেখানে বাধা হয়। যেমন এখানে আছে প্রান্তিক জনগোষ্ঠী। তো আমরা যে এই হরিজন বা দলিত বলি, আমরা হচ্ছে কি 65 লক্ষ একটা জনগোষ্ঠী এই বর্তমান বাংলাদেশে। হ্যাঁ, তো এখানে আমি দেখি প্রান্তিককে আমি একটু মানে কি যখন আমরা গিয়ে দেখি, কিন্তু আমরাই দেখতেছি বর্তমানে যে বিভাগীয় জেলাগুলো বা রাজধানী, আমি ঢাকাতে থাকি একটা কলোনি, সেটা হচ্ছে পুরান টাউনে একটা মানে কি বিখ্যাত একটা জায়গাতে। সেখান থেকে যদি আমি একটা আইনি কিছু নিতে পারি, সেটা অনেক ধরনের পারিবারিক আইন হতে পারে বা স্বামীকে নিয়ে বা আমার ভাই আমার সাথে আমাকে আমার বাবার অধিকার সম্পত্তি দিচ্ছেন, আমাদের সম্পত্তি নাই, তারপরে যখন আমার একটু কিছু কথা বলার অধিকার বা সে বাড়িতে আমি থাকবো, তখন আমি যদি একটা আইনি ব্যবস্থা নিতে চাই, এখন বর্তমানে আমরা ব্লাস থেকে মানে অনেক দিন হয়ে গেছে তাদের সাথে খুব আমাদের যোগাযোগ আছে। তো সেখানে আমরা আইনি নিতে যাই, তারা আমাদের অনেক ভালো বুঝিয়ে দেয় এবং আমাদেরকে অনেক জায়গা, আগে যেমন আমাদের হয়রানি হতে হতো সেটা আমাদের হতে হয় না। হ্যাঁ, ধরেন একটা কেস স্টাডি, একটা মেয়েকে আপনার ফোনে একটা সমস্যা হয়েছে, সেটা আমি থানাতে যাব, থানাতেও আমাদের হয়রানি করা হতো। আপনি মেয়ে, তারপরে মেয়ে হিসাবে আপনি কেন এখানে আসলেন? হ্যাঁ, একটা মেয়ে, তারপরে আপনি হিন্দু, আপনাদের এই জনগোষ্ঠী, ওখান থেকে পরে মানে ভয় থাকে যে হ্যাঁ এটা করলে আমার সমস্যা, তখন মানে আমার অধিকারটা আমি বাস্তবায়ন করতে গিয়ে সেখানে আবার আমি প্রশ্নের সম্মুখীন হচ্ছি এবং সেখানে একটা ভীতি কাজ করে। পরবর্তীতে ডেফিনেটলি অন্য কোনো নারী যে সেখানে আর কোনো রকমের অধিকার বিষয়ক কোনো কথা বলতে চাইবে না। জি। তো এখানে আমি ইদানিং দেখতেছি যখন থেকে আমাদের সাথে এই যে ব্লাস্টের একটা যোগাযোগ, তখন আমাদের কিছু হলে, আমি যখন মাঠে কাজ করি, কোনো কিছু হলে আমি তাদেরকে নিয়ে যাই, এবং যারা ভুক্তভোগী তারাও কিন্তু ভয় পায় যে আবার বাড়ি থেকেও বলে তুমি কিভাবে গেছো, আবার এই যে পঞ্চায়েত যে থাকে আমাদেরকে না জানায় আপনি কেন গেছেন, তার মানে আমার প্রথম হচ্ছে পারিবারিক যারা প্রধান বাধা, তারপরে সামাজিক কেন গেছি, তখন আমি যে প্রতিবাদ, আমার ওই প্রতিবাদ কিন্তু ওখানেই থেমে যায়। জি, মনীষা, আমি এই জায়গাটাতে আপনার কাছে আসি যে এই যে দলিত নারীদের সামাজিক যে একটা প্রতিবন্ধকতা বা তাদের যে আইনের সহায়তা পাওয়ার যে অধিকারটা রয়েছে, সেই জায়গাটাতে আইনগত সুরক্ষা নিশ্চিতের জন্য আসলে কি করণীয়, কি করতে পারি আমরা আসলে? প্রশ্নটা অনেক অনেক বড় একটা প্রশ্ন, এবং এটার জন্য আসলে আমার মনে হয় অনেকগুলো আইন নিয়ে কথা বলাটা খুব জরুরি। কিন্তু আমি দিদির সাথে একটুখানি অ্যাড করি। যে পঞ্চায়েত কমিটির কথা বললেন, আমাদের আমাদের থেকে এই জনগোষ্ঠীর কিন্তু বিচার পাওয়ার বা বিচার পর্যন্ত যাওয়ার পথটা কিন্তু অন্যরকম। যে জিনিসটা করতে হয়, ওনাদেরকে প্রথমে এই ধরনের কোনো ঘটনা ঘটলে ওনারা প্রথমে যান পঞ্চায়েতকে জানাতে হয়। পঞ্চায়েত কমিটি থেকে যদি কোনো ধরনের মীমাংসা করে দেওয়া হয়, তাহলে হচ্ছে ওটা ওই কমিটির মাধ্যমে ওটা মেনে নিয়ে জিনিসটা হচ্ছে সলভ করা হয়। যদি না মানা হয় তাহলেই হচ্ছে ওনারা পরবর্তীতে আইনি সহায়তা চান। সো ওটা যেটা কিনা আমাদের ক্ষেত্রে আবার এই জিনিসটা নেই।
কিন্তু যে আইনের যে সহায়তার কথা আপনি বলছেন, আমাদের অনেকগুলো আইন রয়েছে কিন্তু, যে এই দলিত নারী হোক বা নারী সামগ্রিকভাবে নারীদেরকে আসলে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে, নারীদেরকে আসলে আইনের অধিকারগুলো নিশ্চিত করার ক্ষেত্রে আমি স্পেসিফিক্যালি 2-3টা কথা বলবো। আচ্ছা, আরেকটা জিনিস যদি বলি, এই কমিউনিটির একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, সেটি হচ্ছে ওনাদের আসলে যেটা বললেন দিদি, কথার ছলে বললেন যে আমাদের নিজেদের কোনো সম্পত্তি নেই। তো এই জায়গা থেকে যেটা বললাম, একটা মানে কলোনি মতো একটা ব্যবস্থা থাকে, এবং ওইটা হচ্ছে তার দখল সত্ত্বের একটা ব্যাপার, যেটা উনি কখনো বিক্রি করতে পারবে না, আবার কখনো ক্রয়ও করতে পারবে না, এবং এটি হচ্ছে বংশ পরম্পরায় হয়তো ব্যবহার করতে পারবে। এবং গত বছরে একটুখানি কি আমি এখানে অ্যাড করতে পারি মনীষাদি? সেটা হচ্ছে যে এটা তিনি ক্রয়ও করতে পারছেন না, বিক্রয়ও করতে পারছেন না। আমি দখলদারিত্বের সূত্রে এখানে বসবাস করছি। তাহলে এই শ্রেণীর যারা নারীরা জন্মায় বা কন্যা শিশু জন্মায়, তাদের পরবর্তীতে বিয়েও আসলে এই জনগোষ্ঠীর মধ্যেই হতে হবে এবং তারা এখানেই থাকবে। তার আসলে আলাদা করে কোনো জায়গায় পৃথিবী দেখার সুযোগটা আসলে থাকে না। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আসলে। আপনি যদি কখনো এই গোষ্ঠীর বাসস্থান ঘোরার কখনো যদি সুযোগ হয়, আপনি দেখবেন যে কি পরিমাণ গিঞ্জি একটা জায়গায় ওনারা থাকেন। আমাদের গত বছরে মিরঞ্জনা দিদি যেখানে থাকেন, ওটা যে ওখান থেকে আসলে ওনাদেরকে উৎখাতের একটা মানে উৎখাতের একটা উদ্যোগ চলছিল গত সরকারের আমলে, এবং ব্লাস্ট থেকে আসলে পরবর্তীতে এটাতে ইন্টারভেন করা হয় এবং হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দাখিল করা হয়, এবং পরবর্তীতে ওখানে আসলে দখলের একটা স্ট্যাটাস দেওয়া হয়, মানে এখানে আসলে উৎখাতটা করা যাবে। কিন্তু এখানে আমরা যখন ওই ওনাদের মানে বাসস্থান আসলে আমরা যখন রেকি করতে গিয়েছিলাম, তখন দেখছিলাম যে আসলে এই ছোট একটা ঘরের মধ্যে কিভাবে 4-5 জনের মতো মানুষজন ওখানে থাকছে, এবং ওখানে নারী পুরুষ একসাথে বসবাস করছে, যেখানে কিনা আপনার ওয়াশরুমের ব্যবস্থাটাও খুব একটা ভালো না। দেখা যাচ্ছে 10টা ফ্যামিলি মিলে একটা মাত্র ওয়াশরুম ব্যবহার করছে। তো সেই জায়গাটাতে আসলে ওই দিদি যেটা বললো, পারিবারিকভাবে বা সামাজিকভাবে আমি কিন্তু ওখানে খুবই অসুরক্ষিত, এবং সেই সাথে এই জনগোষ্ঠীর আবার বাল্যবিবাহের প্রবণতাটাও কিন্তু খুব বেশি। কারণ স্বাভাবিক, হ্যাঁ, খুবই স্বাভাবিক। কারণ হচ্ছে পড়াশোনার জায়গা থেকে যখন দেখি বাস্তবভাবে, আমি জানি না এই জিনিসটা বললে কেউ হয়তো বিশ্বাস করবে কিনা, আমরা যারা শহরে আছি, যারা কিনা প্রিভিলেজড কমিউনিটি, এখনো কিন্তু অস্পৃশ্যতা ব্যাপারটি এখনো আছে। এবং আমরা যখনই রংপুর, রাজশাহীর মতো জায়গাতে যাই, অনেকগুলো চায়ের দোকান, বা সিলেটের মতো জায়গাতে যে অনেকগুলো চায়ের দোকান, খাবারের দোকানে আপনি দেখবেন যে ওদের জন্য সেপারেট 2টো কাপ রাখা আছে, A ক্লাস, বি ক্লাসের কাপগুলো হচ্ছে এই মানুষগুলোর জন্য, এবং ওরা আসলে হোটেলের ভিতরে ঢুকে খাওয়া খেতে পারবে না, ওদের জন্য বাইরে একটা জায়গাতে ওরা আসলে বাইরেই খাবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় চাটাকে পলিথিনে করে হচ্ছে ওদের। আপনি বলছেন, আমার গুজবাম হচ্ছে, ট্রাস্ট মি, যে আমরা এমন এক সমাজের কথা চিন্তা করি বা বলে থাকি যেটা আসলে বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা আমরা চাই। সেখানে আসলে ঠিক কতটা বৈষম্যের মধ্যে মানুষ জীবনযাপন করছে সেটা আসলে আমরা জানতে পারছি, আবার কতটুকু জানতে পারছি সেটাও বিষয়। যে জায়গাটাতে আপনি, জি প্লিজ। এখানে যেহেতু দিদি বলেছে যে মানে আমাদের জমি ক্রয় করতে পারবো না, বিক্রয় করতে পারবো না, এখানে আরেকটা কথা আছে, যেটা আমাদেরকে যখন সেই ব্রিটিশ আমল থেকে বা আনা হয়েছে, সেটা আমার বাপের একটা মানে 4 পিঁড়ির একটা ব্যাপার, তাদেরকে আনা হয়েছে, তারা কাজ করছে, তাদের একটা জায়গা দিয়েছে, ওই জায়গা থাকার মতনও ছিল না, সেটা কি বলছে আপনারা এই নগর পরিষ্কার করবেন এবং এটা আপনি থাকার মতন করে নিন, এইটুক জায়গা দিয়েছে, এখন এটাকে আমরা থাকার মতন করলাম, কারণ একটা জায়গা দিয়েছে সেখানে চেয়ার নাই, টেবিল নাই, খাওয়ানো সবকিছু আমরা করলাম। এখন এইরকম আপনার প্রত্যেক জেলাতে আমরা যখন এই জনগোষ্ঠী করে নিয়েছি, যখন সেই জায়গা মানসম্মত হয়ে যায়, তখন সেই জায়গায় আবার সরকারের নজর পড়ে যায়, তখন সেখান থেকে আবার তারা পায়তারা করে এদেরকে উচ্ছেদ করে সেই চোরে নিয়ে যায়, সেখানে সেটা কিন্তু চলেই আসছে মানে ধাপে ধাপে। তখন এই যে বিগত 2024-এ আমি বলি প্রান্তিকের দিকে আমরা যেটা মানে একটু
কম তাকাই, যখন আমি ঢাকার রাজধানীর দিকে তাকাই যে আমরা বৈষম্য মানে বঞ্চিত এভাবে হলাম যে যেটা আমরা সংবিধান আছে যে যে জায়গা থাকলে 50 বছর হয়ে যায়, সেই জায়গায় 400 বছর থাকার পরেও সেই জায়গা কেন হচ্ছে না? এখানে খুব একটা পয়েন্ট একটা আছে। তার মধ্যে এখানে একটা আছে সরকারি বেসরকারি সেবা ক্ষেত্রে। এখানে যখন আমি যদি বলবো সে সময় কিন্তু বাপ দাদার আমল তারা কিন্তু শিক্ষিত ছিল না। তাদেরকে সরকার বলেছে আপনি মদ খেয়ে নিচে ট্যাঙ্কিতে নেমে পরিষ্কার করবেন, তখন তারাই খেয়েছে এবং মদ খাওয়ার লাইসেন্সটাও তারা দিচ্ছে, কারণ সেখানে গিয়ে কাজ করার মতন গ্রন্থ তারা সহ্য করতে পারবে না। সেটা খেয়ে খেয়ে এখনো পূর্ব যারা আছে তারা চলে গেছে বা খাচ্ছে, এই মদ লাইসেন্স সরকার দিয়েছে। এখন বর্তমান যারা আমরা মানে যুগের সাথে তাল মিলিয়ে চলার পরে আমরা শিক্ষিত, আমাদের মধ্যে অনার্স মাস্টার এলএলবি আছে, কিন্তু যখন আমি একটা বেসরকারি বা সরকারি একটা পরীক্ষা দিতে যাই, এখন রিটেন পরীক্ষাতে আমার টিকলেই সেই জায়গা আমাকে দেখে অমুক কলোনি, সেখান থেকে আমাদেরকে বাদ দেওয়া হয়। এই প্রশ্ন করতে গেলেই আমাদের সাথে মানে কেন আপনি, ওনারা আমাদেরকে বলে আপনি তো এই কোঠা আছে, কোঠা তো আমাকে দিয়েছি জাস্ট এইখানে পড়ার জন্য, চাকরির জন্য তো না। এক্স্যাক্টলি, মানে ব্যাপারটা হচ্ছে আমি আমার জীবনধারাকে কি এগিয়ে নিয়ে যেতে পারবো না, উন্নয়নের দিকে কি আগাতে পারবো না? আরেকটু পরিষ্কার করি, এই যে আমরা যেখানে থাকি সেটা কিন্তু 400 বছর হয়ে গেছে এবং ওইখানে থাকার জন্য আমাকে বাধ্যতামূলক সিটি কর্পোরেশনের স্টাফ থাকতে হবে। এখন ওই জায়গা কিন্তু 400 বছর হয়ে গেছে, যাদের নামে আছে দেও কিন্তু সেটা দিচ্ছে না এবং আমাকে বাধ্য করছে, যেহেতু আপনি এই জনগোষ্ঠী আপনি মাস্টার করতে যাবেন কেন, আপনাকে পরিচ্ছন্নতাই থাকতে হবে। কথা কিন্তু এখানে দেখেন আমাদের কিন্তু এভাবে এখন পর্যন্ত বলা হচ্ছে, এই যে 2024-এ যখন জুন মাসে আমাদের উচ্ছেদ করা হয় বিনা নোটিশে, আমাকে মাইকিং করছে 3 ঘন্টার মধ্যে এলাকা খালি করতে হবে। এখানে আমি ভুক্তভোগী, আমার বাড়ি থেকে আমি নিজের জিনিসপত্র বের করতে পারি না, বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে। সেখানে আমার অসুস্থতার মা সেখানে অজ্ঞান হয়ে পড়ছে, আমরা তাদেরকে বাঁচাবো না নিজের ঘরকে? শেষ সময় আমরা কিন্তু 6টা ঘর আমাদের বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে। সেখানে আমরা কিন্তু অনেক মানে প্রতিবাদ করলাম, সেখানে আমাদের পাশে ব্লাস্টের আইনজীবীরা ছিল, অনেকজন ছিল, আমরা সেটা রুখে দেন। কিন্তু আফসোস এটাই বর্তমানেও আমরা বলবো মানে কি তাদের পরিকল্পনা সরকার পতন হয়েছে, কিন্তু 1.5 বছর পরেও সে পরিবার একটা টিনের মতন করে দেয় নাই নগর ভবন, না তাদের কোনো একটা সহায়তা দিয়েছে, মানে কিছুটা নেই। মানে আমরা এটা টিভিতে দেখি, কিন্তু বাস্তব ওই যে আপু বলেছে, আপনি বলেছেন, আমার প্রশ্নটা একটু কেমন হচ্ছে, আর সত্যি আপনারা যদি কলোনিতে গেলে এইটুক মানে 7x8 ফিটের একটা ঘরে 4টা পরিবার থাকে, সে পরিবারে মা বাবা ভাই ভাবি, সেখানে বাল্যবিবাহ কিভাবে বন্ধ হবে? আমি যে ছোট হলাম, আমি যে বই নিয়ে বসবো, কিন্তু আমি দেখতেছি আমার মা বাবা একসাথে, আমার এই দেখাটা চিন্তাটা কি হচ্ছে? আমরা তো সেই পরিবেশ থেকে বের হতে পারছি না। তারপরেও আমরা কোনো মতন, আমি এখন ডিগ্রি করতেছি, টেনে টেনে নিয়ে গেলাম নিজেকে, হ্যাঁ পড়াশোনা অনেকটা, কিন্তু তারপরেও আমি যে একটা ভিটাতে থাকবো সেটা নাই। এই যে আমি আমার ঘরের জন্য আমি আবেদন করলাম, সেখানে বলছে আপনি তো স্টাফ না, আপনি অবৈধভাবে থাকতেছেন। আমাকে এখনো বলাচ্ছে আমি অবৈধভাবে থাকতেছি। একজন আইনের মানুষ যেহেতু আছে, আমি এখানে আসি আসলে এই যে অধিকারের জায়গাগুলো কোন কোন জায়গায় তারা আসলে তাদের অধিকারের কথা বলতে পারে। যেমন একটা কথা বলো যে আসলে বাসস্থানের জায়গা, সেই জায়গাটা তার নিশ্চিত নয়, এই জায়গাগুলো ছাড়াও আসলে যেখানে তাদের অধিকার আছে আমি সেগুলো একটু জানতে চাই। শুরুতেই যদি বলি আমাদের বাংলাদেশের সংবিধান, যেটি কিনা রাষ্ট্রের প্রধান আইন বলা হয়, সেখানে কিন্তু বলা হচ্ছে যে রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক হবে জনগণ এবং আইনের দৃষ্টিতে সবাই সমান অধিকার। এবং রাষ্ট্র যদি চায় যে ইতিবাচক বৈষম্যের কথা যেটা বলে, যেটাকে বলি পজিটিভ ডিসক্রিমিনেশন, যে মানুষটা পিছনে আছে তাকে একটু সামনে আনার জন্য রাষ্ট্র তাকে একটা প্ল্যাটফর্ম দিয়ে দিবে, এবং সেটার জন্য কিন্তু রাষ্ট্র বিভিন্ন ধরনের আইন তৈরি করতে পারে, বিভিন্ন ধরনের নীতিমালা প্রণয়ন করতে পারে। এই যখন হচ্ছে সিনারিও, সংবিধান যখন আমাকে বলছে তুমি পূজার মতো সমান, তুমি আপনার মতো সমান, সেই জায়গা থেকে আসলে সরকারের জায়গা থেকে অনেকগুলো আইন প্রণয়ন কিন্তু হয়েছে। তার মধ্যে যদি বলি সম্প্রতি আইনগত সহায়তা প্রদান
আইন, অধ্যাদেশ আসলে আবার পুনরায় সংশোধন করা হয়েছে, যেখানে কিনা বলা হচ্ছে যে যে ব্যক্তিরা আসলে আইনগত সহায়তা যাদের প্রয়োজন এবং যারা আসলে আর্থিকভাবে পিছিয়ে থাকার কারণে আসলে নিতে পারছেন না, তাদেরকে আসলে রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে এই ব্যক্তিগুলোকে সহায়তা প্রদান করবে, যাতে করে ওরা আদালতে আশ্রয় নিতে পারে। এবং এখানে যে জিনিসটা করা হয়েছে, নতুন যে আইনটাতে সংশোধনী আনা হয়েছে, এখানে বলা হচ্ছে যে তাদের যাতায়াতের ব্যবস্থা থেকে শুরু করে, যদি একজন নারী ভুক্তভোগী কোনো ধরনের ধর্ষণের শিকার হন, তার যদি ডিএনএ টেস্টের প্রয়োজন হয়, আমরা জানি ডিএনএ টেস্টে অনেক কস্টলি একটা প্রসিজার, সেই জায়গা থেকে, এবং বাকি অন্যান্য যে প্রসিজার্সে যে টাকা পয়সা দরকার হয়, সেই টাকা পয়সাগুলো রাষ্ট্র বহন করবে। এই আইনটা সম্প্রতি আবার আরেকবার সংশোধন করে এই জিনিসগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সো এই জায়গাটা একটা বড় একটা প্রাপ্তি, এই মানুষগুলোকে আসলে আইন পর্যন্ত নিয়ে যাওয়া, এই মানুষগুলোর অধিকারকে আসলে বারবার অ্যাকাউন্টেবল করার একটা জায়গাতে নিয়ে যাওয়া। অনেক ধন্যবাদ। আমি এখানে আবার দুজনের কাছে একটু জানতে চাই যে আমাদের সামাজিক অবকাঠামো যা রয়েছে, সেই জায়গাটাতে তাদের জীবনযাত্রার মানটাকে আর উন্নয়নের জন্য, উন্নত করার জন্য আসলে কি কি পরিবর্তন আনা উচিত? পূজা দিয়ে যদি শুরু করেন। আমরা যেহেতু মানে সবসময় দেখি, আমরা একটা পারিবারিক দিক থেকে যখন বের হই তখন সমাজে গিয়ে ধরা পড়ি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের যে সামাজিক যে একটা কাঠামো বা পঞ্চায়েত বলি, কমিটি বলি, এই কমিটিগুলোতে আমাদের নারীদের জন্য আসল প্রয়োজন। কারণ সেটা না হলে, আমি একটা উদাহরণ দিয়ে বলবো, আমি যখন ছোট থেকে একটা দেখলাম, আমরা যখন পাবলিকভাবে আমরা কিন্তু সবাই এক জায়গাতে থাকি, সেখানে একটা পাবলিক একটা টয়লেট আছে, সেটা নারীদের জন্য। ওই নারীদের টয়লেট আমরা যেমন পিরিয়ডের সময়, হ্যাঁ, যখন এই যে কাপড়গুলো দেওয়া হয়, তো সেটা একটা ওপেন একটা থাকে, একটা ড্রাম থাকে, সেটাতে দেওয়া হয়, সেটা কিন্তু খোলা থাকে। এবং টয়লেটের মানে কি, একটু পাশে মানুষের ঘরগুলো, সেখানে সেই জীবাণু যাচ্ছে, আবার সেগুলো আমাদের খাওয়াতে যাচ্ছে, এটাই কিন্তু বাস্তব। তখন আমি এগুলো চিন্তা করি, কিন্তু এটা যে ব্যবহার করার পদ্ধতি বা সচেতন, এটা কারা করবে? একটা পুরুষের জানার কথা নয়, এবং এটা পুরুষ বলতেই পারবে না। এবং দেখেন, আমরা যখন ছোট থেকে দেখলাম, একটা রোগ ছিল টিবি আর নানান অনেক কিছু, কিন্তু এখন বর্তমানে যারে শুনি একটা নারীর কি বাচ্চা হওয়ার পরে তার কি হচ্ছে স্তন ক্যান্সার, কি হচ্ছে জরায়ু, এইগুলো হওয়ার কারণটা কি একটা ডাক্তার বলতে পারবে, কিন্তু আমরা সচেতন নাই বিধায় এটা হচ্ছে। আমাকে কিভাবে সচেতন করতে হবে, আমাকে কিভাবে, এই যে পিরিয়ড হলে কথা বলা যাবে না, ওষুধ খাওয়া যাবে না ডাক্তারের কাছে, মানে এতটা মানে তাদের নেগেটিভ ধারণা এখনো বের হয় নাই। তো এই চিন্তাগুলো কে বলবে? আমি যদি একটা মাঠে খোলামেলা কথা বলতে গেলে, তুমি কি মানে কি অনেক বড় হয়ে যাচ্ছে, মানে এমন কথা না বলার বাইরে, তখন আমি বলি, আমি যদি একটা কথা বলতে গেলে আমাকে সমাজ থেকে অনুমতি নিতে হবে। সেক্ষেত্রে আমাকে সমাজে মানে কি প্রয়োজনই, বিশেষ করে নারীদের, কারণ নারীরা মৃত্যুর হার আর এই যে জরায়ু প্রচুরটা হয়ে গেছে। আমি যখন দেখতে যাই, এখন এদের জন্য মানে সঠিক ট্রিটমেন্টও পাচ্ছে না। আবার নারীরা এখনো ভয়ের কারণে বলছে না যে এটা নিয়ে আমরা নারীরা সমালোচনা করি। তাই আমার মনে হচ্ছে প্রথমে ধাপ এটাই হতে হবে, নারীর কথা বলার বলার একটা নারী প্রতিনিধি পঞ্চায়েতে থাকা দরকার। তখন আমাকে সে পঞ্চায়েত অনুমতি দিবে না, বা আমি তাকে একটা হসপিটাল তাড়াতাড়ি নিয়ে যাব, সেখানেও আমার বাধা পেরিয়ে দিতে হবে। তারপরে পারিবারিক অনেক কিছু আছে, কারণ আমি সচেতন হলে তখন তো আমার সমাজ সচেতন হবে। কারণ আমার সমাজ সচেতন নাই, বা আমি একটা পূজা সচেতন হলে তো কিছু হবে না। না, অবশ্যই না। তবে আপনি এক পূজা আসলে অনেককে সচেতন করতে পারছেন আপনার জায়গা থেকে, এটা আসলে নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। আমি একটু এই জায়গাটাতে আসি মনীষা দি আপনার কাছে, যে আসলে যেই সকল সমস্যা, এর মাঝখানে অনেক সমস্যা আসলে আছে, তার মাঝখান থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা তিনি উল্লেখ করলেন, যে আসলে পঞ্চায়েতে একজন নারী থাকাটা খুব দরকার। এছাড়াও আসলে তাদের শিক্ষাক্ষেত্র বলি, তাদের স্বাস্থ্যের জায়গাটাতে বলি, তাদের যে সকল খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই যে আমাদের যেইগুলো আসলে কংক্রিট একটা জায়গা, এই জায়গাগুলোকে পাইয়ে দেওয়ার জন্য, বা তাদের অধিকারটা যেন তারা পান, সেই জায়গাটাকে নিশ্চিত করার ক্ষেত্রে নীতি নির্ধারক যারা রয়েছে, মানবাধিকার কর্মী যারা রয়েছেন, আইনজীবী যারা রয়েছেন, বা আমি একজন সাধারণ মানুষ হিসেবেও আমরা একত্রিত হয়ে কিছু করতে পারি কিনা, বা করণীয় আছে কিনা?
অবশ্যই করণীয় আছে, অবশ্যই আছে। আম, ধন্যবাদ পূজা দিদিকে, অনেক সুন্দর করে এই ছোট্ট একটা ঘটনার মাধ্যমে আসলে পুরো সিনারিওটাই বললেন। এক্ষেত্রে যে জিনিসটা আমরা দেখি যে হয়তো পূজা দিদির মাধ্যমে তার কমিউনিটি হয়তো সচেতন, কিন্তু আমি অ্যাজ এ পার্সন হিসেবে ওই কমিউনিটি থেকে না বিলং করে আমি হয়তো আমার সেই মাইন্ডসেটটা নিয়েই আছি। তো আমার মনে হয় একদম রুট লেভেল থেকে জিনিসটা শুরু করা দরকার। শিক্ষা প্রতিষ্ঠান একটা বড় মাধ্যম হতে পারে। আমরা দেখি যে এখনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই ধরনের এই জনগোষ্ঠী থেকে কেউ যায়, শিক্ষকরাই বলে যে আজকে যদি পরিচ্ছন্নতা কর্মী না আসে তাহলে তুমি গিয়ে হচ্ছে ওয়াশরুমটা একটু পরিষ্কার করে আসো। তো এই জিনিসগুলোকে আসলে চেঞ্জ করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসলে শুরু করা উচিত, যে সেন্সিটাইজেশনের কাজগুলো করা। এরপরে আমি যদি একটু উপর থেকে বলি, সেক্ষেত্রে আইন অবশ্যই আছে, আইনের জায়গা থেকে অনেক সুন্দর সুন্দর আইনের কথা বলা আছে, কিন্তু বাস্তবায়নের জায়গা থেকে এখনো আমরা অনেক পিছিয়ে আছি। তো সেই জায়গা থেকে আসলে আইন সম্পর্কে মানুষজনকে ধারণা দেয়া যে এইটাই হচ্ছে আমার অধিকার, এই অধিকার খর্ব হলে আমি এই আইনের অধীনে এই থানাতে গিয়ে এই আদালতে গিয়ে মামলাটা করতে পারবো। এবং সেই সাথে সম্প্রতি আমরা যে কাজটা করছিলাম, যে বৈষম্য বিলোপ আইন নিয়ে আমরা আসলে একটু কথা বলার চেষ্টা করছি, যে আইনটার মাধ্যমে আসলে এই ধরনের যে বৈষম্যগুলো হচ্ছে, একজন পূজা দিদি শুধুমাত্র দলিত হওয়ার জন্য তাকে কেন সরকারি চাকরি বা তাকে কেন বলতে হবে যে আমি আসলে এখানে থাকতে চাই এবং আমার তাকে কেন সিটি কর্পোরেশন রেজিস্টার্ড একজন কর্মী হতে হবে। সো ওই জায়গাগুলো, ওই বৈষম্যগুলোকে আসলে সরকারিভাবে যাতে এই বৈষম্যগুলোকে নিরোধ করা যায়, এবং এই বৈষম্যগুলোর হলে সরকারি কোনো কর্মীর মাধ্যমে হোক বা আমার একজন ব্যক্তির মাধ্যমে যাতে যদি হয়, সেই এগেনস্টে যাতে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া যায়, সেই জিনিসটাকে নিয়ে আসলে যাতে ইমপ্লিমেন্টেশন করা যায়, সেই জিনিসটা নিয়ে আমরা আসলে সবাই একত্রে আসলে কাজ করছি। সো অনেক আরো অনেকগুলো জায়গা আছে। এরপরে সোশ্যাল সেফটি নেটস এর কথা বলি আমরা, যে সামাজিক সুরক্ষা নীতি, নিরাপত্তার জন্য যে ছোট ছোট উপবৃত্তি বা ভাতা দেওয়া হয়, বর্তমানে দেখি যে এটা অনলাইন ব্যবস্থা করা হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যেটা আমার মধ্যে সেই অনলাইন সচেতনতা না থাকার কারণে আমি ওই জায়গাটাতে আসলে হয়তো রেজিস্টার করতে পারছি না, আমি একটা দোকানে গিয়ে রেজিস্টার করছি, এবং যার ফলে ওই দোকানে যেহেতু আমি আমার বিকাশের নাম্বারটা দিয়ে আসছি, সে পরবর্তীতে যেটা করছে যে সে এটাকে ব্যবহার করছে, মিসইউজ করছে, এবং আমার টাকাটা হয়তো দোকানদার পেয়ে যাচ্ছে। তো সে, এবং এরপরে আবার যেটা হয়, মাতৃত্বকালীন একটা ভাতা দেওয়া হয় বিভিন্ন মানে উপজেলা পর্যায়ে। এই ভাতাটা পাওয়ার জন্য আবার একটা মধ্যস্বত্বকারী চলে আসে, একটা দালাল চলে আসে, যে দালাল বলে আমাকে 5,000 টাকা দেন, আমি তাহলে আপনার এটা করে দিচ্ছি। সো এই ধরনের বাউন্ডারি, এই ধরনের যে অবস্ট্যাকলস গুলো আছে, এগুলোকে আসলে সরানোর জন্য আমরা অনেকগুলো বিভাগীয় পর্যায়ে আলোচনাগুলো করছিলাম, এবং যুব কল্যাণ সংস্থা এবং নারী অধিদপ্তরের সাথে আমরা এই আলোচনাগুলো করছিলাম, সমাজ কল্যাণ অধিদপ্তরের সাথে, যাতে করে এই মানুষগুলো তাদের যে প্রাপ্যটা রাষ্ট্র থেকে বরাদ্দ দেওয়া হয়েছে সেই প্রাপ্যটা অ্যাটলিস্ট যাতে পায়। সো এই জিনিসগুলো নিয়ে আসলে কথা বলা, আমাদের পডকাস্টটা একটা বড় একটা এজেন্সি হতে পারে মানুষগুলো সম্পর্কে জানানোর জন্য, এবং তারা যে এখনো অস্পৃশ্যতার গণ্ডির মধ্যেই রয়ে গেছে সেই জিনিসটা খুব দরকার। সো অ্যাটলিস্ট কথা বলা বা ডিসকাশনস গুলো করা, এবং ওনাদেরকেই আসলে দিন শেষে ওনাদেরকেই যেতে হবে যে এটাই মানে ভয়েসটা আসলে ওনাদের কাছ থেকে আসতে হবে, যে এটাই আমার অধিকার এবং তোমার এটা দিতে বাধ্য। এবং সেখানে দেখতে পাচ্ছি যে আসলে পূজা দিদি যেমন করে কথা বলছেন, তাতে বোঝা যাচ্ছে যে তারা নিজেদের এই অধিকারটাকে ছিনিয়ে নেওয়ার জন্য প্রস্তুত। শুধু আমাদেরকে একটু সহযোগিতা করতে হবে। জি নিশ্চয়ই। তো এখানে আরেকটা আছে, মানে অবকাঠামো। আমরা প্রায় সময় দেখি যে পঞ্চায়েত কমিটি আছে, তারা মানে চাইলেই ওই যে মানে একটা সিদ্ধান্ত দিয়ে দিলেই হবে, সেই সিদ্ধান্ত কিন্তু সঠিক নাও হতে পারে। সেই ক্ষেত্রে আমরা চাই সেখানে একটা কাঠামোর একটা গঠনতন্ত্র যেন থাকে প্রত্যেক পঞ্চায়েতে। তখন আমি বলবো এটা সকলের জন্য যদি একটা সময় থাকে, সবার মানে কি ভালোর দিক, তাহলে একটা ভালোর দিক একটা লিখিত থাকতে হবে, ঠিক আছে। তারপরে আমি যেভাবে আমরা বলছি যে আমাদের নারীর আসন দরকার, এখানে আরেকটা কথা আছে, তারা এখন পঞ্চায়েতে কিছু কিছু ব্যক্তি মানে কি খুবই চালাক, মানে আমরা কিন্তু নামে থাকতে চাই না, কাজেও থাকতে চাই, সম্মানে থাকতে চাই। আমার কিছু হলো, আপনি বলছেন ঠিক আছে পূজা তুমি 100 নারী নিয়ে আসো, কথার কথা আমি নিয়ে গেলাম, প্রতিবাদ করলাম, মারও খেলাম, পরে আবার কথা বলি তুমি কি মানে কি আমার নারীকে বলা হয় কি অনেক নেত্রী হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, এই কথা বলাটা কেন? শুধুমাত্র আসলে গঠনতন্ত্র থাকা নয়, শুধুমাত্র আসলে পঞ্চায়েতের নারী থাকা নয়, আসলে সকল জায়গাতে যেখানে আছে না কেন সে তার
কথাগুলো যেন নিজে হ্যাঁ। বলতে পারে, সেই জায়গাটা তৈরি করাটা মূল জায়গা। আমরা আজকের মতো আয়োজনটাকে গুছিয়ে এবং নিয়ে আসছি আরেকটু একটু যদি দেখেন, আমরা যে দেশে নাগরিক, দেশে ভোট দিচ্ছি, তাদের কিন্তু ভোট দেওয়ার অধিকার নাই। আবার কিছু ক্ষেত্রে আছে, আমি যখন কাজ করতে যাই কিছু জায়গায় ভোট দিচ্ছে কিন্তু তাদের আসল নাই। মানে এই জন্য আমাদের কাঠামোর দরকার। অবশ্যই দরকার, সেটা হোক, সেটাই আমরা চাই। দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য। আপনাদের সাথে আবার কখনো না কখনো দেখা হোক সেই প্রত্যাশায় আজকের মতো দুজনের কাছ থেকে বিদায় নিলাম। আমি একটু দর্শকদের সাথে কথা বলতে চাই। ব্লাস্ট সংলাপে আজকে যারা যারা আমার সাথে আমার মতো করে এই দুজন অতিথির কথা শুনলেন, তাদের জায়গা থেকে এতটুকু বলতে পারি যে একজন দলিত নারীর অধিকার বিষয়ে তারা যেমন সচেতন হবে, সচেতন হব আমরাও। কারণ তাদের এগিয়ে যাওয়ার জন্য আমাদের সচেতন হওয়াটা অনেক বেশি জরুরি। আজকের মতো এখান থেকে আমি নাহিদা আফরোজ সুমি বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।